1976 সালের 16ই মে রাজশাহীর মাদ্রাসা মাঠ থেকে একটি মিছিল বের হয়েছিল। মিছিলের সামনে একজন মানুষ 90 বছরের বেশি বয়স, কিছুদিন আগে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। শরীরে বার্ধক্যের ছাপ স্পষ্ট, তবু মাথা উঁচু, পায়ে গতি। নাম তার মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। হেঁটে যাচ্ছেন সীমান্তের দিকে, যেখানে একটি বাঁধ বাংলাদেশের পানির হক চুরি করে নিচ্ছে। সেই মিছিল 64 মাইল হেঁটেছিল। পথে বৃষ্টি নেমেছিল মুষলধারে, তবুও লক্ষ্য জনতা থামেনি। পথের দুই পাশে দাঁড়িয়ে মানুষ তাদের পানি আর খাবার দিয়েছিল, ঠিক যেন মিছিল নয়, একটি দেশের দীর্ঘশ্বাস হেঁটে যাচ্ছে। সেই ঘটনার আধা শতাব্দী পরে 2026 সালের 13ই মে ঢাকার সচিবালয়ে একনেকের টেবিলে একটি ফাইল চূড়ান্ত অনুমোদন পেল। পদ্মা ব্যারেজ প্রকল্প, ব্যয় 34,497 কোটি টাকা, বাস্তবায়নকাল 2026 থেকে 2033। ভাসানী যে সংকটের বিরুদ্ধে তার বৃদ্ধ শরীর নিয়ে লড়াইয়ে নেমেছিলেন, 5 দশক পরে বাংলাদেশ এখন নিজেই তার উত্তর খুঁজছে। যে কারণে বাঁধটা বাধা হয়েছিল। ফারাক্কার গল্পটা বুঝতে হলে আগে কলকাতার বন্দরের ইতিহাসটুকু জানতে হবে। ব্রিটিশ আমলে কলকাতা বন্দর ছিল উপমহাদেশের প্রধান সামুদ্রিক প্রবেশদ্বার, কিন্তু ভগীরথী হুগলি নদীতে পলি জমে যাওয়ায় বন্দরের নাব্যতা কমতে থাকে। ভারী জাহাজ আর ঢুকতে পারছিল না। ভারত সমাধান খুঁজল উজানে গঙ্গা নদীর উপর একটা ব্যারেজ বানিয়ে পানি ঘুরিয়ে দেওয়া হবে হুগলিতে। সমস্যা হলো, এই পানি ঘোরানোর কাজটা করা হয়েছে বাংলাদেশের সীমান্ত থেকে মাত্র 18 কিলোমিটার উজানে। ফলে শুষ্ক মৌসুমে যখন এমনিতেই প্রবাহ কম থাকে, তখন গঙ্গার পানির বিশাল অংশ ভাগীরথীতে চলে যায়। বাংলাদেশে পদ্মায় আসে কঙ্কালসার ধারা। দক্ষিণ পশ্চিমাঞ্চলের মাঠ শুকায়, নদী মরে, মাছ কমে, বৃষ্টি পানির অভাবে সুন্দরবনের দিকে লবণাক্ততা বাড়তে থাকে। 1974 সালে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীরা একমত হয়েছিলেন পানি বন্টন চুক্তি ছাড়া বাঁধ চালু হবে না, কিন্তু ভারত সেই কথা রাখেনি। 1975 সালে মাত্র 10 দিনের পরীক্ষামূলক চালুর কথা বলে একতরফাভাবে নদীর গতি পাল্টে দিল। সেই পরীক্ষা আর শেষ হয়নি। এটা যদি শুধু প্রকৌশলগত সিদ্ধান্ত হতো, তাহলে হয়তো আলোচনার মাধ্যমে সমাধান হতো, কিন্তু এটা ছিল ভূরাজনীতির একটা পাঠ্যপুস্তকীয় উদাহরণ। বড় দেশ যখন উজানে থাকে, তখন সে সুবিধাকে যতটা সম্ভব কাজে লাগায়, আন্তর্জাতিক আইন বা প্রতিবেশী সম্পর্কের কথা মাথায় রেখে নয়। ভাসানী কেন বুঝেছিলেন, রাষ্ট্র বোঝেনি? লেখক আহমদ ছফা একবার বলেছিলেন, ফারাক্কা সম্পর্কে বাংলাদেশের সর্বনাশের কথা ভাসানীর চেয়ে স্পষ্ট করে কেউ বোঝেনি। এটা নিছক আবেগের কথা নয়। 1976 সালে যখন ভাসানী হাসপাতাল থেকে বেরিয়ে লং মার্চের ঘোষণা দিলেন, তখন জিয়াউর রহমানের সরকার সবে ক্ষমতা এসেছে। ভারত বিষয়ক কূটনীতি তখন সংবেদনশীল, কিন্তু ভাসানী অপেক্ষা করেননি। ইন্দিরা গান্ধীকে চিঠি লিখলেন, 31 সদস্যের জাতীয় কমিটি গঠন করলেন এবং নিজে সামনে থেকে মিছিল পরিচালনা করলেন। তিনি শুধু প্রতিবাদ করেননি, হুঁশিয়ারিও দিয়েছিলেন, ফারাক্কা সমস্যার সমাধান না হলে ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন শুরু হবে। কথাটা তখন অনেকে হয়তো বাগাড়ম্বর ভেবেছিলেন, কিন্তু একটা 90 বছরের মানুষ যখন মুষলধারে বৃষ্টির মধ্যে 64 মাইল মিছিলে হাঁটেন, তখন সেটা কেবল রাজনৈতিক কর্মসূচি থাকে না, সেটা হয়ে ওঠে একটি জাতির নৈতিক অবস্থানের ঘোষণা। সেই লং মার্চের পর ভাসানীর শরীর আর ঠিক হয়নি। একই বছরের নভেম্বরে তিনি মারা গেলেন, কিন্তু তিনি যা বলে গিয়েছিলেন পরবর্তী 5 দশক তার প্রমাণ দিয়েছে। লং মার্চের পর বাংলাদেশ বিষয়টি জাতিসংঘ সহ নানা আন্তর্জাতিক ফোরামে তুলেছে, কিন্তু লাভ হয়নি তেমন। 1996 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর গঙ্গার পানি বন্টন চুক্তি সই হলো ফারাক্কার 21 বছর পরে। চুক্তি হয়েছিল 30 বছরের জন্য, মেয়াদ শেষ হচ্ছে 2026 সালের ডিসেম্বরে। এর মধ্যেই একটি বড় প্রশ্ন সামনে এসে দাঁড়িয়েছে, শুষ্ক মৌসুমে চুক্তি অনুযায়ী পানি দেওয়া হয়েছে কিনা? উত্তর অস্বস্তিকর। বহু বছর ধরেই অভিযোগ আছে, শুষ্ক মৌসুমে বাংলাদেশ চুক্তির প্রাপ্য পানি পায় না। নদী গবেষকরা দেখিয়েছেন, পদ্মায় পানি কমার সাথে সাথে গড়াই, মধুমতি, হিসনা, মাথাভাঙা, চন্দনা, বারাসিয়া, ইছামতি, বড়াল একে একে মরতে বসেছে। দক্ষিণ পশ্চিমের মানুষ পানির জন্য হাহাকার করছে। সুন্দরবনে লবণাক্ততা বাড়ছে, কৃষি ক্ষতিগ্রস্ত হচ্ছে বছরের পর বছর। এই প্রেক্ষাপটেই বোঝা যায় পদ্মা ব্যারেজ কেন হঠাৎ সিদ্ধান্ত নয়। এটা 5 দশকের ক্ষত থেকে জন্ম নেওয়া একটা আত্মনির্ভরশীল সমাধান। গত 13ই মে একনেক 34,497 কোটি টাকা ব্যয়ে পদ্মা ব্যারেজের চূড়ান্ত অনুমোদন দিয়েছে। পুরো প্রকল্পের মোট প্রাক্কলিত ব্যয় 50,443 কোটি টাকা। রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর পয়েন্টে পদ্মা নদীর উপর নির্মিত হবে 2.1 কিলোমিটার দীর্ঘ ব্যারেজটি। 2026 সাল থেকে শুরু হয়ে 2033 সালের মধ্যে শেষ হবে নির্মাণ কাজ, সম্পূর্ণ সরকারি অর্থায়নে। পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি একনেক সভার পর সাফ বললেন, পদ্মা ব্যারাজ আমাদের স্বার্থের ব্যাপার, ভারতের সঙ্গে আলোচনার কিছু নেই। প্রকল্পটি বাস্তবায়িত হলে 4টি বিভাগের 19টি জেলা, খুলনা, বরিশাল, রাজশাহী ও ঢাকা বিভাগের একটি অংশ সরাসরি উপকৃত হবে। দেশের মোট আয়তনের প্রায় 1/3
প্রায় 7 কোটি মানুষ পানির নিশ্চয়তা পাবে। মৃতপ্রায় নদীগুলো প্রাণ ফিরে পেতে পারে। কৃষি, মৎস্য ও পরিবেশে আসবে দীর্ঘমেয়াদী ইতিবাচক পরিবর্তন। ভারতের গল্পটা আবার দেখি। কলকাতা বন্দরের নাব্যতা রক্ষার যুক্তিতে ফারাক্কা বাঁধ বানানো হয়েছিল। সেই বন্দর এখন কতটা সচল? প্রশ্নটা অপ্রাসঙ্গিক নয়, কারণ কলকাতা বন্দরের গুরুত্ব বাণিজ্যিকভাবে কমেছে। মুম্বাই ও চেন্নাই অনেক আগেই তাকে ছাড়িয়ে গেছে, কিন্তু ফারাক্কা এখনও চলছে। পানি এখনও সরছে, বাংলাদেশের নদী এখনও শুকাচ্ছে। একটি বন্দর বাঁচাতে গিয়ে পাশের দেশের কয়েক কোটি মানুষের জীবিকা ও পরিবেশ দশকের পর দশক ক্ষতিগ্রস্ত করা, এই সিদ্ধান্তটা আন্তর্জাতিক আইন ও প্রতিবেশ নীতির কোন বইতে ন্যায্য বলে স্বীকৃত, সেটা ভারত হয়তো একবার পড়ে দেখতে পারে। বিশেষ করে যখন তারা নিজেদের বৈশ্বিক মঞ্চে গণতান্ত্রিক ও দায়িত্বশীল শক্তি হিসেবে উপস্থাপন করতে পছন্দ করে। চুক্তির মেয়াদ এবছরই শেষ হচ্ছে। নতুন চুক্তির আলোচনা কোথায় সেটা স্পষ্ট নয়। তবে বাংলাদেশ এখন আর শুধু কূটনীতির টেবিলে বসে অপেক্ষা করছে না। 34,000 কোটি টাকার একটি নিজস্ব সমাধান এখন অনুমোদিত। ভাসানী লং মার্চ করেছিলেন মাত্র একটাই বার্তা দিতে: পানির অধিকার ভিক্ষা করতে হয় না, দাবি করতে হয়। সেই দাবি করার ক্ষমতা একটি দেশের কাছে থাকে যখন সে নিজের সম্পদ নিজে ব্যবস্থাপনা করতে পারে। পদ্মা ব্যারেজ শুধু একটি প্রকৌশল প্রকল্প নয়, এটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কোটি মানুষের পানির নিশ্চয়তার প্রকল্প। এটা 5 দশকের জমা ক্ষোভকে কংক্রিটে রূপান্তরের সিদ্ধান্ত। এটা সেই বৃদ্ধ মানুষটার প্রতি একটা দেরিতে পৌঁছানো উত্তর, যিনি 90 বছর বয়সে হাসপাতাল থেকে বের হয়ে রাজশাহীর মাদ্রাসা মাঠ থেকে হাঁটা শুরু করেছিলেন, শুধু বলার জন্য এই পানি আমাদের। ভাসানী সেটা বুঝেছিলেন 1976 সালে। বাংলাদেশ রাষ্ট্র সেটা বুঝতে নিয়েছে 2026 সাল পর্যন্ত। 50 বছর অনেক দেরি, কিন্তু না বোঝার চেয়ে দেরিতে বোঝা ভালো।